আসসালামু আলাইকুম, সবাইকে মেন্টর খালেদ পেজে স্বাগতম। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা সবাই জানেন আমরা একটা যুদ্ধকালীন সময়ে মধ্য দিয়ে পার করছি। মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে এবং সেটা যথেষ্ট সিরিয়াস লেভেলেই। আহ, বেশ কিছু ক্ষয়ক্ষতির সংবাদ আমরা সবসময়ই পাচ্ছি এবং মিডল ইস্ট জুড়ে আসলে এই ইম্প্যাক্টটা ছড়িয়ে পড়েছে। এখন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে আমরা যারা আছি বাংলাদেশে এবং অন্যান্য দেশে, তাদের জন্য এই যুদ্ধের ইম্প্যাক্টটা কি? আসলে যে কোনো সময়ই যে কোনো জায়গায় যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধের ইম্প্যাক্ট শুধুমাত্র ওই কয়েকটা যুদ্ধের সাথে জড়িত যে কয়েকটা দেশ তাদের উপরেই পড়ে না। এটা সারা বিশ্বেই কোনো না কোনোভাবেই ইম্প্যাক্ট পড়ে থাকে, সেটা অতীতেও দেখা গেছে। এই যুদ্ধটাকে বলা হচ্ছে সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধ। যদি তাই হয়ে থাকে তাহলে এটার ইম্প্যাক্ট কিন্তু বহুমুখী। অর্থনৈতিক দিক থেকে ইম্প্যাক্ট তো অবশ্যই আছে। ব্যবসা বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড, ইনভেস্টমেন্ট, হেলথ, তারপর এডুকেশন, এভরিথিং। এটার ইম্প্যাক্ট আসলে সুদূরপ্রসারী। তো বাংলাদেশের মতো দেশ, যে দেশে মাত্র একটা ইলেকশন হলো, নতুন গভর্নমেন্ট আসলো এবং নতুন গভর্নমেন্ট নতুন স্বপ্ন নিয়ে এসছে, অনেক কিছু করতে চাচ্ছে। আহ, ঠিক এই সময় যখন যুদ্ধটা লাগলো, তখন আসলে যেই বেনিফিট আমরা পেতে পারতাম আদারওয়াইজ, নতুন গভর্নমেন্ট, নতুন ইনিশিয়েটিভ, নতুন পলিসি, সেই ক্ষেত্রে এই যুদ্ধের ইম্প্যাক্টটা, ওই পজিটিভসগুলো, ওই ইম্প্যাক্টগুলো আসলে আমার মনে হয় অনেকাংশেই মলিন করে দিতে পারে, সেই সম্ভাবনা আছে। এই সময়টাতে আমাদের করণীয় কি? আমরা যারা চাকরিজীবী, ব্যবসায়ী, যারা স্টুডেন্ট আছি, যারা আনএমপ্লয়েডও আছে, তাদের আসলে করণীয় কি? এই সময়টায় আসলে আমাদের যথেষ্ট কশাস থাকতে হবে, কেয়ারফুলও থাকতে হবে। যারা ইনভেস্টমেন্ট করে থাকেন তাদেরকে আসলে মাথায় রাখতে হবে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ক্ষেত্রে একটু বেশি মনোযোগী হতে হবে। উম, কারণ হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট করে আসলে সেটা থেকে প্রিন্সিপাল বের করে আনা এবং ওইখান থেকে যে রিটার্ন সেটা ফেরত আসা, সেটা নিয়ে আসলে ভিজিবিলিটি থাকাটা খুব মুশকিল, যেহেতু সময়টা ভালনারেবল, যুদ্ধকালীন সময়। যুদ্ধ কখন শেষ হয় এবং সেটার আফটার ইফেক্ট কি, এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট কি ধরনের পলিসি নিতে পারে ফর রিকভারি অ্যান্ড এভরিথিং, অনেকগুলো বিষয় এখানে থেকে থাকে। সো ইনভেস্টররা নর্মালি শর্ট টার্ম ইনভেস্টমেন্টেই যাবেন। সো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, ইনস্ট্রুমেন্ট এবং শর্ট টার্ম অ্যাসেট ক্লাসগুলো আসলে খুব বেশি ডিমান্ড ক্রিয়েট হবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে লিকুইডিটি ক্রাইসিসও তৈরি হতে পারে ইন শর্ট টার্ম বেসিস। এবং ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকে লোন পাওয়ার ক্ষেত্রে, যেহেতু গত বেশ কয়েক বছর ধরে লোন রেট অনেক বেশি ছিল, এক্ষেত্রে গভর্নমেন্ট অথবা চাবে লোন রেটটা একটু স্বাভাবিক পর্যায়ে আসুক, ব্যবসায়ীরা যাতে লোন নিয়ে ব্যবসা করতে পারে, প্রোডাকশন বাড়াতে পারে এবং জব অপরচুনিটি তৈরি করতে পারে, সেটাই চাবে গভর্নমেন্ট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রোডাকশন কস্ট কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যেহেতু আমাদের আহ, জ্বালানি ইনপুট করতে হয় এবং অনেক ধরনের র মেটেরিয়ালই কিন্তু আমাদের ইনপুট করতে হয়। ম্যাক্সিমাম ভোগ্যপণ্যের যে র মেটেরিয়াল, তার অনেক কিছুই আমরা ইম্পোর্ট করি দেশের বাইরে থেকে। সো দেশের বাইরে যখন কোনো একটা পণ্যের বা র মেটেরিয়ালের প্রাইস বেড়ে যাবে, আমাদের আসলে দুই ধরনের ইম্প্যাক্ট হবে। এক হচ্ছে প্রাইস ডলার টার্মসে বাড়ার কারণে আমাদের একটা ইম্প্যাক্ট আছে, আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। টাকার এগেনস্টে ডলারের মূল্য যদি বেড়ে যায়, টাকার মূল্য যদি কমে যায়, সেই ক্ষেত্রেও আমাদের একটা ইম্প্যাক্ট আছে। সো দুই ধরনের ইম্প্যাক্টই আমরা পড়তে পারি, সম্ভাবনা আছে। আদারওয়াইজ যদি আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক ডলার টাকা এক্সচেঞ্জ রেট ফিক্সড রাখার ক্ষেত্রে যদি কোনো ইনিশিয়েটিভ নেয় অথবা স্টেবল রাখার জন্য যদি কোনো ইনিশিয়েটিভ নিয়ে থাকে, আদারওয়াইজ দেয়ার ইজ অ্যান ইম্প্যাক্ট অফ কোর্স। সো সেই ক্ষেত্রে প্রোডাকশন কস্ট বাড়তে পারে এবং সেটার কারণে ভোগ্যপণ্যের মূল্য বাড়তে পারে। আমরা যারা সাধারণ মানুষ, কনজিউমার, আমাদের তো আসলে ফিক্সড ইনকাম ম্যাক্সিমাম কেসে। যারা ব্যবসা করেন তাদের কথা আলাদা, বা তাদেরও ইম্প্যাক্ট আছে। তাদের ব্যবসা ইম্প্যাক্ট করবে, রেভিনিউতে ইম্প্যাক্ট করবে, যেহেতু অনেক কনজিউমার আসলে অনেক ধরনের পণ্যই আসলে আগে থেকে কমিয়ে দিবে কনজিউম করা, বিকজ অফ
তাদের ইনকাম রাতারাতি অ্যাডজাস্ট হবে না। পণ্যের প্রাইস বাড়বে কিন্তু ইনকামটা তো রাতারাতি অ্যাডজাস্ট হবে না। সো তারা তাদের কনজাম্পশন বাস্কেটটা ডাউন সাইজ করবে। সেক্ষেত্রে ব্যবসায়ীদেরও একটা টোটাল সেলস ভলিউমে একটা ইম্প্যাক্ট আসবে। তো সবকিছু মিলে ইনভেস্টররা কশাস থাকবেন। যারা স্টুডেন্ট আছেন, যারা জব মার্কেটে আসবেন, তারা ডেফিনেটলি নিজেদেরকে আরও ভ্যালুয়েবল করবেন, নানা ধরনের স্কিল শিখবেন, নিজেকে ভ্যালুয়েবল করবেন, যাতে করে আপনাকে দিয়ে হয়তো বা 3-4টা কাজ একসাথে করানো যেতে পারে। সেক্ষেত্রে আপনার যথেষ্ট স্কিল না থাকলে, মাল্টিপল স্কিল অথবা ডাইভার্সিফাইড স্কিল না থাকলে সেই সুযোগটাও কমে যাবে। অনলাইন কোম্পানি হয়তো বা নতুন রিসোর্স হায়ার করার ক্ষেত্রে আগের মতো করে ফ্লেক্সিবল থাকবে না। রিসোর্স হায়ারিংয়ে অনেকে হয়তো বা অনেক আগের থেকে যথেষ্ট কনজারভেটিভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে নতুন জব অপরচুনিটি হয়তো বা তৈরি হবে যদি নতুন বিজনেস হয়, নতুন প্রোডাকশন প্ল্যান্ট হয়, ফ্যাক্টরি হয়, সেখানে তো নতুন রিসোর্স লাগবেই। কিন্তু যেই পরিমাণে লাগার কথা সেই পরিমাণে লাগবে না, বিকজ অফ অটোমেশন, বিকজ অফ এআই, বিকজ অফ রোবোটিক্স। ইনক্রিমেন্টাল রিকোয়ারমেন্টটা কমিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে যারা অবশ্য এখন আনএমপ্লয়েড আছেন তাদেরকেও আসলে নিজেকে ভ্যালুয়েবল করার জন্য নানা ধরনের স্কিল ডেভেলপমেন্টে মনোযোগী হতে হবে, নেটওয়ার্কিংয়ে মনোযোগী হতে হবে। সঠিক সুযোগগুলো সঠিক সময় যাতে আপনারা গ্র্যাব করতে পারেন। মানুষের সাথে কথাবার্তা বলতে হবে, অনেক মানুষের সাথে কথা বলতে হবে, যোগাযোগ রাখতে হবে, নিজেকে মেলে ধরতে হবে। আপনি একটা প্রোডাক্ট জব মার্কেটে। সো আপনার যেই স্ট্রেংথস আছে, আপনার যেই স্কিল আছে, কম্পিটেন্সিস আছে, সেগুলো মানুষকে জানান দিতে হবে বাই ওয়ে অফ মিটিং ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট ইভেন্টস, কনফারেন্সেস, ওয়ার্কশপ, নেটওয়ার্কিং ইভেন্ট। সো যত পারেন সেগুলোতে যান, মানুষের সাথে পরিচিত হন, নিজেকে পরিচিত করুন। যারা মিডল এজে এসে জব হারিয়ে ফেলেছেন ফর সাম রিজন, কোনো কোম্পানি লে অফের কারণে, কোম্পানি শাটডাউন হয়ে যাওয়ার কারণে রিডান্ডেন্ট করে ফেলেছে আপনাকে। সো আপনার জন্য এখন করণীয় হচ্ছে, আপনি হয়তোবা কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে অনেকের সাথে আগে কথা বলতে পারেন নাই, সেভাবে যোগাযোগ রাখতে পারেন নাই। এখন আপনার জন্য সুবর্ণ সুযোগ। আপনার আগের সম্পর্কগুলো রিঅ্যাক্টিভেট করুন, তাদের সাথে বসুন, কথা বলুন। যারা বিভিন্ন কোম্পানিতে আছে, বড় বড় পজিশনে আছে, তাদের সাথে নিজেকে তাদের সাথে কথা বলুন, তাদের সাথে ওয়ান টু ওয়ান সেশন করুন, এবং আপনিও বিভিন্ন ধরনের কনফারেন্স, ওয়ার্কশপ, নেটওয়ার্কিং ইভেন্টগুলোতে যান। নিজের স্ট্রেংথসগুলো, নিজের কম্পিটেন্সেস, এক্সপিরিয়েন্স, এগুলো শেয়ার করুন। লিঙ্কডইনে নিজেকে অ্যাক্টিভ রাখুন, নিজের প্রোফাইলটা রিভিউ করুন, আপডেট করুন। নিজেকে যতটুকু পারবেন শোকেস করতে, ইয়োর ট্যালেন্ট, ইয়োর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইয়োর অ্যাচিভমেন্টস, সোশ্যাল ওয়ার্ক, ইয়োর ডিফারেন্ট ইনিশিয়েটিভস ইন ইয়োর লাইফ। সো যেটা আপনাকে হয়তো বা ভ্যালুয়েবল রিসোর্স হিসেবে প্রমাণিত করবে। নিজের লিডারশিপ স্কিল, আপনার যদি কোনো ইনিশিয়েটিভ থেকে থাকে, সেটা সোশ্যাল লেভেলে হতে পারে, সেটা ন্যাশনাল লেভেলে হতে পারে, ইন্টারন্যাশনাল লেভেলে হতে পারে। ইউ মে বি ইনভলভ উইথ সাম আদার ডিফারেন্ট ইনিশিয়েটিভ। সো সেগুলো শোকেস করবেন। তো একসময় দেখা যাবে যে কোনো না কোনো অপরচুনিটি আপনার কাছে ধরা দিচ্ছে। সো বসে না থেকে এই বিষয়গুলো আসলে সাথে নিজেকে ইনভলভ করা খুবই জরুরি। সো এই সময়টা যেহেতু একটু কঠিন সময়, এই সময়টাতে ব্যবসা বাণিজ্য কর্ণধারা যারা আছেন, যারা ম্যানেজমেন্টে আছেন, বোর্ডে আছেন, তারা চেষ্টা করবেন কনজারভেটিভ থাকতে ইন টার্মস অফ টেকিং অ্যাডিশনাল কস্ট, অ্যাডিশনাল এক্সপেন্স, ইনভেস্টমেন্ট। তো সেক্ষেত্রে যারা আমরা রিসোর্স আছি তাদের জন্য একটু কঠিন সময়, অফকোর্স। সো যারা আমরা আনএমপ্লয়েড আছি তাদের জন্য আরও কঠিন সময়। সো আমাদের এই সময়টাতে একটু ট্যাক্টফুলি চলাটা খুব জরুরি। এই সময়টাতে আরেকটা বিষয় খুব লক্ষণীয়, যাদের আমাদের ব্যাংকে কিছু সেভিংস আছে, ব্যাংকে রেখে দিয়েছি আমরা। ব্যাংকে তো আসলে ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে রিটার্ন কমবে, ডলার এগেনস্টে টাকার ভ্যালু যদি কমে তাহলে টাকার অবমূল্যায়ন হবে। সেক্ষেত্রে আপনার আসল টাকাটা চলে যেতে পারে, অথবা ডিভ্যালুয়েশন হতে পারে অবমূল্যায়নের কারণে। সো সেই ক্ষেত্রে চেষ্টা করতে পারেন ছোট কোনো বিজনেসে ইনভেস্ট করা যায় কিনা। এখন তো অনেকেই ব্যাংক থেকে লোন না নিয়ে ইনভেস্টমেন্টের টাকাটা মানুষের কাছ থেকে নিচ্ছে, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে
সিড ফাইন্যান্সিং এর মাধ্যমে, অ্যাঞ্জেল ইনভেস্টমেন্টের মাধ্যমে। সো ইউ ক্যান ট্রাই ইনভেস্টিং দোজ প্রজেক্ট। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রপার ডিউ ডিলিজেন্স করে নিতে হবে, রিস্কটাও অ্যাসেস করতে হবে যেখানে ইনভেস্ট করছেন, যাদের উপর ইনভেস্ট করছেন তাদেরকে জানতে হবে, ব্যবসাটা সম্পর্কে জানতে হবে, ডকুমেন্টেশন ঠিকঠাক রাখতে হবে, রিস্কগুলো বুঝতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।